একটা গ্রামের ছোট বড় বৃদ্ধ প্রত্যেকের জীবন জড়িয়ে যায় নেশার সাথে। সেখানকার পুলিশ অফিসার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত মাফিয়া গ্যাংদেরকে সাপোর্ট করে। সেখানে নেশা করা, আইন অমান্য করা কিংবা মাঝরাতে বুলেটের শব্দ সবকিছুকেই নর্মাল মনে করা হয়। এটা এমন একটা গ্রাম যেখানে সৎ অফিসারদের জন্য রয়েছে নিশ্চিত মৃত্যু। তবুও এই মৃত্যুকূপ থেকেই একা লড়াই করে যেতে চায় একজন সামান্য রেলওয়ে পুলিশ। এক ভয়ঙ্কর ড্রাগ মাফিয়া গ্যাং এবং পুরো গ্রামের বিরুদ্ধে একাই লড়াই শুরু করে সে। তার একমাত্র উদ্দেশ্য ওই গ্রাম থেকে মাফিয়া এবং তাদের সম্পূর্ণ অবৈধ কার্যকলাপকে উপড়ে ফেলা। সে কি পারবে তার এই উদ্দেশ্যে সফল হতে, নাকি তাকেও সততার জন্য নিজের জীবন দিতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানবো সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ অ্যাকশন মুভি ম্যাজ জাথারার গল্প থেকে। এর প্রত্যেকটা মুহূর্ত এতটাই এক্সাইটিং যে আপনি একটা সেকেন্ডও বোর হওয়ার সুযোগ পাবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। একজন কলেজ স্টুডেন্ট কিডন্যাপ হয়েছে। স্টুডেন্টের নাম সিদ্ধার্থ। এই বিষয়ে সিদ্ধার্থের মা পুলিশের কাছে গিয়ে মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কমপ্লেন করে। সেই কেসের তদন্তে মন্ত্রীর ছেলের ডেরায় এসেছেন এসআই ফানিন্দ্রা। তখনও মন্ত্রীর ছেলে নেশা করার প্রস্তুতি নিচ্ছিল। এসআই ফানিন্দ্রা তাকে ভীষণ ভয় পায়। সে এখানকার নতুন এসআই। ফানিন্দ্রা যখন সিদ্ধার্থের ব্যাপারে বলে তখনও ভয়ে তার বুকটা কাঁপছিল, কারণ তার কথা শুনে ছেলেটা হাতে একটা কুড়াল নিয়ে এগিয়ে আসে। ভয় পেয়ে ফানিন্দ্রা নিজ মুখেই বলে সে তো শুধু ফর্মালিটি রক্ষার্থে রুটিন ইনকোয়ারি করতে এসেছে, তাছাড়া সে তার বন্ধুর মতোই। ছেলেটা কুড়াল হাতে এগিয়ে এসে ওপরের দিকে তাকায়। সেখানে সিদ্ধার্থের লাশ ঝুলে আছে। সে তার হাতে থাকা কুড়ালটা ছুঁড়ে দড়িটা কেটে দিলে লাশটা মাটিতে পড়ে। সিদ্ধার্থ তার বোনকে বিয়ে করতে চাইতো। তার বোনকে ছাড়া নাকি সে বাঁচবেই না, তাই তো মারতে হলো। এসআই ফানিন্দ্রা এবার এসপিকে ফোন করে সবটা জানায়। আসলে এই ছেলেটাই ছিল প্রভাবশালী মিনিস্টার নারসিংহার ছেলে, আর সিদ্ধার্থের বাবা নেই, মা লন্ড্রিতে কাজ করে। এসপি মার্ডারের সব ডিটেলস শুনে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে বলে। যেন মনে হয় সিদ্ধার্থ জুয়া খেলে অনেক টাকা ঋণে পড়েছিল, তারপর সুইসাইড করে নিয়েছে। এসপির কথা শুনে ফানিন্দ্রা নিজ হাতে একটা সুইসাইড নোট লিখে সিদ্ধার্থের বুক পকেটে রেখে দেয়। তারপর রেলওয়ে ট্রাকের উপর লাশটা ফেলে রেখে নিশ্চিন্ত মনে চলে যায়। যাওয়ার সময় এসপিকে ফোন করে লাশ রেলওয়েতে ফেলেছে জানালে এসপি ভয়ে আঁতকে ওঠে। সে দ্রুত নির্দেশ দেয় লাশটাকে রেলওয়ে থেকে সরানোর জন্য, না হলে সে আসবে আর সব এলোমেলো করে দেবে। এসআই ফানিন্দ্রা জানতে চায় যে এই সেটা আবার কে। তখনই আমরা দেখতে পাই রেলওয়ে এসআই লক্ষণ ভেরিকে, অসৎ অফিসারদের ঘুম হারাম করে দেওয়া রেলওয়ে এসআই লক্ষণ। সে ডেড বডির খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে চলে আসে। ফানিন্দ্রা তখনও লাশ সরাতে পারেনি। লক্ষণকে দেখে ফানিন্দ্রা ডিফরমেশন লেটারে স্বাক্ষর চায়, কারণ রেলওয়ে এসআই এর স্বাক্ষর ছাড়া এখন ডেড বডিটা সরানো আইনগত অবৈধ হবে। কিন্তু লক্ষণ ডেড বডির সাথে থাকা জিনিসপত্র দেখতে চায়। সিদ্ধার্থের কলেজ আইডি দেখে সে বুঝতে পারে সে এমবিএর স্টুডেন্ট, কিন্তু তার কাছে থাকা সুইসাইড নোট দেখে মনে হচ্ছে কোনো 6 পড়ুয়া বাচ্চার হাতের লেখা। সুইসাইড নোটে তেলেগু ভাষার সাথে অন্য শব্দ মিলিয়ে ফেলেছে, আর ইংরেজি শব্দগুলো তো খিচুড়ির মতো মেরেই ফেলা হয়েছে। এই নোট এমবিএ পড়া ভিকটিম নিজে লেখেনি, বরং আসল মার্ডারারকে বাঁচাতে এটা কেউ লিখে তার পকেটে রেখে দিয়েছে। তখন ফানিন্দ্রা বলে এসব আইনের ঝামেলায় লক্ষণের নাক গলানোর প্রয়োজন নেই, সে শুধু স্বাক্ষর করে দিক, বাকিটার দায়িত্ব ফানিন্দ্রার। তার এই গরম মেজাজের কথা শুনে মুচকি হাসি দেয় লক্ষণ। তারপর বলে বুকে এরকমই আগুন রেখে কাজে এগিয়ে যেতে হবে। তারপর দুজনেই হ্যান্ডশেক করার সময় পিছন থেকে একটা ট্রেন আসতে থাকে, কিন্তু লক্ষণ কিছুতেই ফানিন্দ্রার হাত ছাড়ছিল না। ফানিন্দ্রা বারবার তার হাত ছাড়তে বললেও লক্ষণ তার হাত ছাড়ে না। ফানিন্দ্রা বাঁচার জন্য কেঁদে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন তার পাশ দিয়ে চলে যায়। আসলে ট্রেনটা পাশের লাইনের ছিল। লক্ষণ বলে চিৎকার করার আগে তার জানা উচিত সে কোন পথে আছে। তারপর লক্ষণ ফানিন্দ্রার দেখানো পেপারে সাইন করার জন্য তৈরি হয়। পরদিন রেলওয়ে পুলিশ অর্থাৎ লক্ষণের টিম একটা মিলে যায়। এটার মালিকানা ছিল মিনিস্টার নারসিংহার ছেলের। রেলওয়ের কিছু প্রপার্টি চুরি করে এনেছে মিলের লোকেরা। তো রেলওয়ে পুলিশ টিম সেখানে পৌঁছালে প্রথমে মিলের কর্মচারীরা তাদের সঙ্গে খারাপ আচরণ করে, কিন্তু একটু পরেই যখন লক্ষণ সেখানে অসাধারণ স্টাইলে এন্ট্রি নেয় তখন মিলের প্রত্যেকেই ভয় পেয়ে যায়। লক্ষণের ফাইটিং স্কিলের কাছে এই লোকগুলো তো বাচ্চা মাত্র। একটা পর্যায়ে মিনিস্টারের ছেলে লক্ষণকে ভয় দেখানোর জন্য তার বাবার পরিচয় দেয়, কিন্তু লক্ষণ সেটাতে থোড়াই কেয়ার করে, আরো বেশি মারতে থাকে তাকে। একসময় দড়িতে পা বেঁধে ঝুলিয়ে ফেলে, তারপর দড়িটা ছেড়ে দেয়। এবার আর বেচারার হাড়গোড় আস্ত থাকে না।
তারপর রেলওয়ের প্রপার্টি নিয়ে তবেই সেখান থেকে ফেরে লক্ষণ। কিন্তু পরে আবার সে নিজেই মিনিস্টারের ছেলেকে হসপিটালে অ্যাডমিট করে। মিনিস্টার নরসিংহা এসপি এবং এসআই ফানিন্দ্রাকে সঙ্গে নিয়ে হসপিটালে যায়। মিনিস্টার জানতে পারে তার ছেলেকে লক্ষণ হসপিটালে ভর্তি করিয়েছে। এতে সে লক্ষণের প্রতি খুব খুশি হয়, কিন্তু তারপরেই যখন জানতে পারে তার ছেলের এই অবস্থাও লক্ষণই করেছে, তখন রেগে যায় নরসিংহা। তার ছেলের কিছু হলে সে লক্ষণকে ছাড়বে না। তখন লক্ষণ জানায় তার ছেলে আর কখনোই হাঁটতে পারবে না, কারণ বেচারার হাড় ভেঙে গেছে। সেই সাথে সে মিনিস্টারকে হুমকি দেয় যে নরসিংহা স্টেট হলে লক্ষণ সেন্ট্রাল। নরসিংহা অস্থায়ী, কিন্তু লক্ষণ স্থায়ী। লক্ষণের পেনশন আটকানোর ক্ষমতা নরসিংহারও নেই, তাই সে যা করতে পারে তা যেন করে নেয়। এই বলেই লক্ষণ সেখান থেকে চলে যায়। তিনজনেই হাঁ করে লক্ষণের চলে যাওয়া দেখে। কি অসম্ভব সাহস তার। এর পরের সিনে লক্ষণ বিয়ের জন্য মেয়ে দেখতে চায়, সাথে তার দাদু হনুমান ভেরি। লক্ষণের আপনজন বলতে শুধু তার দাদুই আছে। তো দাদু মেয়েটাকে কিছু জিজ্ঞেস না করে মেয়ের দাদিকে জিজ্ঞেস করে যে সে ম্যারিড কিনা। লক্ষণের ইঙ্গিতে সে আবারও মেয়েটার ব্যাপারে জানতে চায়। মেয়েটার নাম সাদি। সে আইপিএলে আরসিবির সাপোর্টার। লক্ষণের দাদু হনুমানও আরসিবির সাপোর্টার ছিল, কিন্তু লক্ষণ আবার সানরাইজার্স হায়দ্রাবাদ সাপোর্ট করে। সে যাই হোক, লক্ষণ আর সাদিকে আলাদা করে কথা বলতে দেওয়া হয়। মেয়েটা প্রথমে জানতে চায় লক্ষণ এত হ্যান্ডসাম হয়েও এখনো বিয়ে করেনি কেন, আর এখনই বা কেন বিয়ে করতে চাইছে। লক্ষণ জানায় ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়েছে। এরপর থেকে সে তার দাদুর সঙ্গেই থাকে, কিন্তু দাদুর রান্না একেবারেই জঘন্য, এমনকি কুকুরও সেটা মুখে দিতে পারবে না। তখন মেয়েটা জানায় যে সে ভালো রান্না জানে, আর আজকের খাবারটা সে নিজের হাতেই তৈরি করেছিল। সব মিলিয়ে দুজনের দুজনকে মোটামুটি পছন্দ হয়ে যায়। বাসায় ফেরার পর রাতে সাদি লক্ষণকে ফোন করে। লক্ষণ সেই সময় তার দাদুর সঙ্গে ড্রিঙ্কস করছিল, কিন্তু মেয়েটাকে সে মিথ্যে বলে। সে মেয়েটাকে পটানোর জন্য একটু দূরে গিয়ে কথা বলতে থাকে। এদিকে লক্ষণের দাদু সাদির বাবাকে ফোন করে। তাকে জানায় লক্ষণ ছেলেটা একদম ভালো না, নেশা করে শরীরের সবকিছু নষ্ট করে ফেলেছে। কিডনি, লিভার সব ড্যামেজ হয়ে গেছে। সে বাঁচবেই আর অল্প কয়দিন, যতদিন টাকা খেতে পারবে, মানে চিকিৎসা করাতে পারবে আর কি। তারপর আর কোনো চান্স নেই। তার উপর আবার সে নারীবাদী। এই ধরনের ছেলেদের সাথে মেয়ে বিয়ে দেওয়া আর নিজের মেয়ের গলায় ছুরি চালানো একই কথা। এসব বলতে বলতেই সেখানে লক্ষণ চলে আসে। ব্যাস, লক্ষণকে দেখেই দাদু ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। লক্ষণ তার দিকে মদের বোতল ছুঁড়তে থাকে। আজ দাদুকে একচোট দেখেই নেবে লক্ষণ। লক্ষণের দাদু বলে যাই হয়ে যাক সে লক্ষণের বিয়ে হতে দেবে না, কারণ একবার বিয়ে হয়ে গেলেই সে তার দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এমনটা দাদু নিজেও করেছিল। বিয়ের 6 মাসের মাথায় সে তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিল। লক্ষণের শরীরে তো তারই বংশের রক্ত। এ সময় সাদি লক্ষণকে আবার ফোন করে, কিন্তু এবার সে রেগে কথা বলে। সে এবার লক্ষণের ব্যাপারে সব জেনে গেছে। লক্ষণ নারীবাদী। এই মুহূর্তেই সে লক্ষণকে ব্লক করে দেবে বলেই সে কলটা কেটে দেয়। এরপর আমরা পুলিশ অফিসার অজিতকে দেখতে পাই। তার কাছে মদন নামের একজন কিছু ইনফরমেশন নিয়ে এসেছে। শিলাবতী। ইন্ডিয়ার নেশার জগতের হাই ডিমান্ড এই শিলাবতীর। এটা বিশাখাপট্টনমের কাছাকাছি একটা জঙ্গলে পাওয়া যায়। এ গ্রেডের শিলাবতী সবচেয়ে হাই কোয়ালিটির হয়। এটার প্রতি কেজির দাম সর্বনিম্ন 5,000 রুপি, আর বর্ডার পেরোলে আরও বেশি। যে কারণে আদাভিভারাম গ্রামের লোকেরা এখন ধান চাষ না করে এই সব চাষ করছে। তাদেরকে ভয় দেখিয়ে জোর করেই এসব করায় শিবারু। শিবারু এসব কলকাতা, ওড়িশাতেও সাপ্লাই দেয়। তার পণ্যে নির্দিষ্ট একটা স্ট্যাম্প ব্যবহার করে সে। কোনো পুলিশের সাহস নেই তার এইসব পণ্য আটকানোর। একবার বিষ্ণু নামের একজন পুলিশ অফিসার তার পণ্য আটকায়। শিবারু একটা বিষাক্ত সাপ নিয়ে সেই থানায় গিয়ে বিষ্ণুকে তার ভাই হতে বলে। যদি ভাই ভাইকে মারে তাহলে সেটা হবে মহাভারতের কাহিনী, আর যদি ভাই ভাইয়ের পাশে থাকে সেটা হবে রামায়ণের কাহিনী। বিষ্ণু কেমন ভাই হতে চায়, কিন্তু বিষ্ণু তাকে ভয় পায় না। সে শিবারুর অফার করার টাকাগুলো গ্রহণ করে না। তখন শিবারু তার হাতের সাপটা দিয়ে ভয়ঙ্করভাবে বিষ্ণুকে মেরে ফেলে। মদন আরও জানায় সে শিবারুর সঙ্গে 6 মাস কাজ করেছে। তার হাত বহুদূর পর্যন্ত রয়েছে। পলিটিশিয়ান, গভর্নমেন্ট অফিস এবং প্রত্যেকেই তার ব্যবসার প্রসারে সাহায্য করে। এসব বলে মদন একটা হার্ড ড্রাইভ দেয় অজিতকে। সেখানে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো জেনে অজিত অ্যাকশন নিতে পারবে, কিন্তু অজিত বলে এটা অ্যাকশন নেওয়ার সঠিক সময় না। মদনকে আরও একজনের ইনফরমেশন কালেক্ট করতে হবে। তার নাম পাত্র। সে কলকাতায় থাকে। সে দেখতে কেমন, কখন, কোথায়, কি করে কোনো ক্লু নেই তাদের কাছে। কিন্তু অজিতের ধারণা হলো শিবরু তার উইড অর্থাৎ গাঁজা কলকাতায় পাঠানোর পর এটার দায়িত্ব নেয় পাত্র। পাত্র এসবের সাথে অবশ্যই জড়িত রয়েছে। শিবারু আর পাত্র
দুজনকে ধরতে পারলে তবেই এই মাফিয়া চক্র ধ্বংস করা সম্ভব হবে। তাই মদন যেন পাত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কালেক্ট করে, আর ইমার্জেন্সি প্রয়োজন হলে অবশ্যই যেন অজিতকে ফোন করে। অন্যদিকে লক্ষণের দাদু একজন বয়স্কা মহিলার সঙ্গে ফ্লার্ট করছিল। মহিলাকে তার ছেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তাই লক্ষণের দাদু তাকে তার বাসায় আসতে বলে। এ বিষয়ে তার নাতি অমত করবে না, কারণ সে যা বলে লক্ষণ তাই শোনে, সে যা রাধে লক্ষণ তাই খায়। এমন সময় লক্ষণ সেখানে এসে দাদুকে বকা দিয়ে ভেতরে নিয়ে যায়। তারপর তার ট্রান্সফার লেটার দেখায় দাদুকে। লক্ষণের ট্রান্সফার হয়েছে আল্লুরি ডিস্ট্রিক্ট আদাভিভারাম এজেন্সি এরিয়াতে। তখন দাদু জানায় উত্তর অন্ধ্রপ্রদেশের পাশেই তাদের হোম টাউন শ্রীকাকুলাম, সেখানে গেলে তাদের খুব ভালো লাগবে। কিন্তু লক্ষণ জানায় যে তার সঙ্গে সে দাদুকে নেবে না, বরং এখানে একটা বৃদ্ধাশ্রমে রেখে যাবে, কারণ তার সঙ্গে নিলে সে কখনোই লক্ষণের বিয়ে হতে দেবে না। এই বলেই সে কিছু লোক ডেকে আনে, যারা জোর করে ধরে নিয়ে যায় দাদুকে। দাদু যাওয়ার সময় লক্ষণকে খুব বকা দেয়, মজা করে তাকে অভিশাপ দিতে থাকে যে সে যেখানে ট্রান্সফার হয়েছে সেখানে যেন কোনো মেয়েই না থাকে, লক্ষণ আজীবন সিঙ্গেল থাকবে, এরকম আরো অনেক কিছু। আসলে আদাভিভারান গ্রামে কোনো ভালো হসপিটাল নেই, তাই লক্ষণ এখানেই এক ডাক্তারের দায়িত্বে তার দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। বাকিটা ছিল অভিনয়। তো এরপর লক্ষণ চলে যায় আদাভিভারামে। সেখানে তাকে রিসিভ করে কনস্টেবল সুব্বু। লক্ষণ চারিদিকে তাকিয়ে দেখে এখানকার পরিবেশ তেমন ভালো নয়। একজন ট্যাপের পানি বোতলে ভরে তাতে সিল লাগিয়ে দিচ্ছে। কনস্টেবল সুব্বু জানায় এরা পল্লী এলাকার মানুষ, তারা পুলিশের নিষেধাজ্ঞা মানে না। এরপর লক্ষণের সাথে স্টেশন মাস্টারের পরিচয় হয়। তার নাম দেবীপ্রিয়া। যদিও মেয়েদের নাম, কিন্তু লোকটা বলে নামটা তার বাবা তার প্রতি অবিচার করে রেখেছে। এবার লক্ষণের চোখ পড়ে কিছু বখাটেদের প্রতি। তারা পাবলিক প্লেসেই গাঁজা টানছে। লক্ষণ রাগের মাথায় গিয়ে তাদের একজনকে থাপ্পড় বসিয়ে দেয়। এরপর ছেলেটার শার্ট দিয়ে তার হাত বাঁধে। ছেলেটা তাকে জানায় যে এখানে সব স্মোকিং নর্মাল। তখন লক্ষণ বলে তাহলে তাদের আঘাত করাটাও লক্ষণের কাছে নর্মাল, বলেই সে ছেলেগুলোকে থানায় নিয়ে আসে। কিন্তু সেখানকার এসআই জানায় লক্ষণ এখানকার রেলওয়ে এসআই, তার কাজ হলো রেলওয়ে পরিষ্কার আছে কিনা সেটা দেখা, রেলওয়ের কোনো পার্টস চুরি হয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করা। লক্ষণের সীমা এখানকার রেলওয়ে পর্যন্তই, বাকিটার দায়িত্ব পুলিশের, তাই তারাই সবকিছু সামলে নেবে। এই বলেই ছেলেগুলোকে চলে যেতে বলে। ছেলেগুলো হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। লক্ষণকে শান্ত করে সুব্বু সেখান থেকে নিয়ে যায়। সেই রাতে হঠাৎ বুলেটের শব্দে ঘুম ভাঙে লক্ষণের। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে সুব্বুকে ডেকে সাউন্ডের ব্যাপারে বলে। সুব্বু তখন জানায় এসব শব্দও এখানে নর্মাল। লক্ষণ ভেবে পায় না বুলেটের শব্দ নর্মাল হয় কিভাবে। সে দ্রুত সুব্বুকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা দুজন লোককে দেখতে পায়, যারা কিনা ময়ূর শিকার করছিল। কিন্তু এটা তো বেআইনি। লক্ষণ তাদের উপর ভীষণ রেগে যায় যে এত বড় সাহস তাদের কি করে হলো। সে ওই লোকগুলোকে ধরে ফরেস্ট অফিসারের কাছে নিয়ে যায় এবং ফরেস্ট অ্যানিমাল অ্যাক্ট অনুযায়ী ওই লোক দুটোকে আটক করতে বলে। তখন ফরেস্ট অফিসারের পেছন থেকে বের হয় থানার সেই এসআই। এসআই জানায় লক্ষণ তার নিজের ডিপার্টমেন্ট ছাড়া বাকি সব ডিপার্টমেন্টেই নাক গলায়। সাথে এটাও জানিয়ে দেয় যে ওই ময়ূর শিকারের জন্য এসআই নিজেই ওই দুইজনকে পাঠিয়েছে। এবার ফরেস্ট অফিসারও বলে ওঠে যে এটা রেলওয়ে পুলিশের কাজ নয়। ময়ূর যদি রেলওয়েতে পড়তো তাহলে সে অভিযোগ করতে পারত, কিন্তু এখন এটা সম্পূর্ণ ফরেস্ট অফিসারের দায়িত্ব। এখানে লক্ষণের কথা না বললেও চলবে। লক্ষণ ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল। এবারও সুব্বু তাকে কোনো রকমে শান্ত করে সেখান থেকে নিয়ে যায়। পরদিন স্টেশনে বসে লক্ষণ তার ছোটবেলার কথা ভাবছিল। ছোটবেলা থেকেই সে তার বাবার মতো পুলিশ অফিসার হতে চাইতো, কিন্তু তার দাদুর আপত্তি থাকায় তাকে হতে হয়েছে রেলওয়ে পুলিশ। এসব ভাবতে ভাবতেই সেখানে একদল বাজে লোক আসেন। এরা হলো নাইডু সন্ন্যাসী। নাইডু সন্ন্যাসীর লোকেরা নানাভাবে লক্ষণকে বিরক্ত করতে থাকে। হরিণের মাংস তো বাঘ খায়, তাহলে সেটা কি অপরাধ? এসব বিভিন্ন আজেবাজে কথা বলে লক্ষণকে বিরক্ত করে তারা ট্রেনে উঠতে যায়। তখনই লক্ষণ তাদেরকে ডেকে জানতে চায় যে তাদের কাছে টিকিট আছে কিনা, কিন্তু তাদের কাছে কোনো টিকিটই ছিল না। তাতে কি, তারা তো রোজই এইভাবে যাতায়াত করে। এবার আর লক্ষণ নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে তার আসল রূপ দেখাতে শুরু করে। এটা কি তাদের বাপের ট্রেন যে ফ্রিতে তাদেরকে ট্রাভেল করতে দেবে? এই কথা বলেই একজনকে এমন মারধর করে যে বাকিদের ভয়ে কলিজা শুকিয়ে যায়। ভয়ে দু একজন বলে ওঠে তাদের টিকিটগুলো হারিয়ে গেছে, তারা খুঁজে আনবে বলেই পালিয়ে যায়। আর বাকিদের ইচ্ছে মতো ধোলাই করে লক্ষণ। মুহূর্তেই পুরো স্টেশনে অবৈধ অবস্থান পরিষ্কার হয়ে যায়। এ সময় একজন দৌড়ে পালাতে চাইলে বেঞ্চে বসা একটা মেয়ে তার পায়ে ল্যাং মেরে ফেলে দেয়। তারপর লক্ষণ গিয়ে লোকটাকে শায়েস্তা করে। পরক্ষণেই লক্ষণ মেয়েটাকে ট্রেনে উঠতে দেখে। লক্ষণও তার পেছন পেছন ট্রেনে উঠে পড়ে। মেয়েটাকে লক্ষণের ভালো লেগে যায়। কথা বলে জানতে পারে মেয়েটার নাম তুলসী। সে এখানকার সরকারি স্কুলের সায়েন্স টিচার।
সে রোজ ট্রেনেই যাতায়াত করে। লক্ষণ তখন তাকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন সত্য মিথ্যে কথা বলতে থাকে। এর পরের সিনে আমরা ভয়ঙ্কর মাফিয়া শিবুরুকে দেখতে পাই। সে একটা মেয়েকে জোর করে লোহার শেকলে বেঁধে রাখে। মেয়েটা শিবুরুকে বিয়ে করতে রাজি নয়, কিন্তু শিবুরু তাকে ছোটবেলা থেকেই পছন্দ করে। এজন্যই সে তাকে আটকে রেখেছে। মেয়েটার নাম গঙ্গা। নাইডু সন্ন্যাসী আর তার দলও শিবুরুর লোক। শিবুরু তাদেরকে নাসিপাটনাম যাওয়ার জন্য পাঠিয়েছিল। তারা শিবুরুকে জানায় যে টিকিট না থাকায় নতুন রেলওয়ে এসআই তাদেরকে ট্রেনে উঠতে দেয়নি, বরং তাদেরকে খুব মেরেছে। তাই শিবুরু যেন তাকে মেরে ফেলে। এটা শুনে শিবুরু রেগে যায়। মাত্র 10 টাকার জন্য তারা ফিরে এসে বলছে রেলওয়ে এসআইকে মেরে ফেলতে। বাস কন্ডাক্টর টিকিট চাইলে তাকেও মেরে ফেলতে হবে? সিনেমা হল কিংবা যে কোনো জায়গায় টিকিট চাইলেই কি শিবুরু তাকে মেরে ফেলবে? তার লোকেরা কি তাকে এইরকম ভাবে? এই কথা বলেই সবাইকে অপদার্থ বলে গালি দিতে থাকে। পরদিন লক্ষণ সেজেগুজে বাইকে করে স্টেশনে যায়, কিন্তু তখনও তুলসী স্টেশনে আসেনি। অথচ ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। স্টেশন মাস্টার সবুজ পতাকা দিয়ে সিগন্যাল দিয়ে চলে গেছে। সুব্বর থেকে এসব কথা শুনে লক্ষণ দ্রুত দেবীপ্রিয়ার কাছে গিয়ে গ্রিন ফ্ল্যাগ নিজের হাতে নেয়। তারপর বলে ট্রেন কিছুক্ষণ পরে ছাড়তে, কারণ তুলসী এখনো আসেনি। ততক্ষণ তারা চা খেয়ে সময় পার করবে। কিন্তু দেবীপ্রিয়া একজনের জন্য সকল যাত্রীদেরকে দেরি করাতে চাচ্ছিল না। তবুও সে চা খেতে বসে। কিছুক্ষণের মাঝেই তুলসী এসে পৌঁছায়। ট্রেন দেখে যেন হাফ ছেড়ে বাঁচে। লক্ষণ তুলসীর কাছে গিয়ে জানায় তার দেরি হলেও সমস্যা নেই, ট্রেন তার জন্য অপেক্ষা করবে, কারণ এখানকার সবকিছু হ্যান্ডেল করে লক্ষণ। এরপর তারা ফেসবুকে বন্ধুও হয়। একদিন তুলসী তার বাবার সঙ্গে লক্ষণকে পরিচয় করিয়ে দেয়। তার বাবা ধর্মরাজ স্কুলের হেডমাস্টার। তো সেদিন লক্ষণ তুলসীকে একটা বই গিফট করে। তাছাড়াও লক্ষণ প্রায় সময়ই বিভিন্ন কর্মকাণ্ড করতে থাকে তুলসীকে ইমপ্রেস করার জন্য। প্রেমে পড়লে যা হয় আর কি। মাঝে মাঝে সে প্ল্যাটফর্মে কোথাও লুকিয়ে থাকতো, দেখতো তুলসী তাকে খোঁজে কিনা। ধীরে ধীরে তুলসীও তাকে মিস করা শুরু করে। এরই মাঝে একদিন লক্ষণ একটা ছেলেকে ট্রেনে উঠতে দেখে। তার বাবা তাকে ট্রেনে তুলে দিতে এসেছে। বোঝা যায় খুবই আদরের ছেলে। ছেলেটার বাবা আর কেউ নয়, এখানকার থানার এসআই। লক্ষণ শুধু তাকিয়ে দেখে। এদিকে শিবুরও একটা ফোন কলের মাধ্যমে জানতে পারে যে তাদের লোকেদের মধ্যে ছদ্মবেশে পুলিশ অফিসার আছে। তার নাম মদন মোহন। শিবুরও তার লোকেদের মাঝে গিয়ে মদনের নাম ধরে ডাকলে মদন নামের পুলিশটা সাড়া দেওয়াতে শিবুরও তার দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। শিবুরও বুঝে ফেলে এটাই পুলিশের লোক, যে কিনা এতদিন রাঙ্গা নামে তাদের দলে ঢুকে আছে। বিপদ বুঝতে পেরে মদন শিবুরুকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিবুরু তখনই ঘোষণা দেয় যে মদনকে মারতে পারবে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। সেটা শোনা মাত্রই অন্যরা মদনের পিছু নেয়। মদন দৌড়াতে দৌড়াতে অজিতকে ফোন করে সবটা জানায়। তারপর বলে সে এখন থানার দিকেই যাচ্ছে, কিন্তু অজিত তাকে থানায় যেতে নিষেধ করে। থানায় নয়, বাঁচতে হলে তাকে যেতে হবে রেলওয়ে স্টেশনে। পুরো গ্রামের মানুষ মিলেও যদি মদনকে মারতে চায়, সেখানে এমন একজন আছে যে মদনকে সেভ করতে পারবে। মদন তৎক্ষণাৎ ঘুরে রেলওয়ে স্টেশনের দিকে দৌড় দেয়। এখানে আমরা জানতে পারি যে লক্ষণের ট্রান্সফার অজিতই করিয়েছে। সে লক্ষণের আঙ্কেল। ছোটবেলায় লক্ষণ পুলিশ অফিসার হতে চাইলেও তার দাদু তাকে রেলওয়ে পুলিশ হতে বলে, কারণ সে তার নাতিকে হারাতে চায় না। লক্ষণের বাবা পুলিশ ছিল, সেই কারণে তার দাদুকে অনেক কিছু হারাতে হয়েছে। তাই লক্ষণ রেলওয়ে পুলিশ হোক, এতে পুলিশের পোশাকও পরা হবে, আবার কোনো রিস্কও থাকবে না। কিন্তু এতে লক্ষণের মন মানছিল না। তখন অজিত তাকে বলেছিল রেলওয়ে পুলিশ হলেও সে তাকে সঠিক জায়গায় ডিউটি করার ব্যবস্থা করে দেবে, যেন লক্ষণ তার দেশের জন্য কিছু করতে পারে। এদিকে মদন দৌড়ে রেল স্টেশনে চলে আসে। তার পেছনে নাইডু সন্ন্যাসীরা এলে লক্ষণ তাদের মধ্যে একজনকে আঘাত করে। এরপর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গুন্ডাদেরকে দুটো প্রশ্নের উত্তর দিতে বলে, কিন্তু তারা কেউই উত্তর দিতে পারে না। বরং তারা হাসাহাসি করে মদনকে মারতে এগিয়ে যায়। ব্যাস, শুরু হয়ে যায় লক্ষণের সুপার অ্যাকশন। তাদের টার্গেট ছিল মদন, কিন্তু একটা লোকেরও ক্ষমতা হয় না মদনের কাছে পৌঁছানোর। তাদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্র থাকলেও তারা কেউই লক্ষণের সঙ্গে পেরে ওঠে না। ফাইট শেষে সেখানে পুলিশের এসআই আসে। সে সবার সাথে মদনকেও থানায় ধরে নিয়ে যেতে চায়, কারণ তাকে তো তদন্ত করতে হবে। তখন লক্ষণ মদনকে জিজ্ঞেস করে তার রেলওয়ে প্ল্যাটফর্মের টিকিট আছে কিনা। তার কাছে টিকিট না থাকায় সেই অপরাধে লক্ষণ মদনকে রেলওয়ে স্টেশনে আটকে রাখার কথা বলে। এখন এটা তো রেলওয়ে স্টেশন, তাই এখানে পুলিশ অফিসারের মাতব্বরি না করলেও চলবে। এখানে লক্ষণের কথা অনুযায়ী সবকিছু চলে বলেই সে পুলিশের এসআইকে সেখান থেকে অপমান করে বের করে দেয়। লক্ষণ জানতো মদনকে পুলিশের হেফাজতে দিলেই পুলিশ মদনকে ঠিকই গুন্ডাদের হাতে তুলে দেবে। এ সময় লক্ষণের কাছে বৃদ্ধাশ্রম থেকে কল আসে, যেখানে সে তার দাদুকে রেখে এসেছিল। সেখান থেকে জানায় যে লক্ষণের দাদু পালিয়ে গেছে।
সে যে কিভাবে 10 ফিট উঁচু দেওয়াল টপকে পার হলো তা কেউ জানে না। সেটা শুনে লক্ষণ বেশ চিন্তায় পড়ে যায়। দাদু যে তাকে ঝামেলায় ফেলবে সেটা লক্ষণ ভালোভাবেই বুঝতে পারে। এদিকে আমরা বৃদ্ধ দাদুকে ট্রেনে উঠতে দেখতে পাই। ট্রেনের ভেতর অল্প বয়সী একটা ছেলে শিলাবাতি গাঁজা বিক্রি করছিল। এটা দেখে দাদু জানতে চায় তাকে এই অল্প বয়সে গাঁজা বিক্রি করতে কে বলেছে। ছেলেটা বলে তার বড় বোন বলেছে। এবার দাদু ছেলেটার বড় বোনের সঙ্গে দেখা করে। সেও রাস্তায় বসে ওই একই কাজ করছিল। আর মজার বিষয় কি জানেন, এই ছেলেটার বোন হলো এতক্ষণ সাধু সেজে থাকা সেই তুলসী। তুলসীকে বকা দেয় বৃদ্ধ। মেয়ে হয়ে এইসব বিক্রি করে, তার বাবা মা জানলে কতটা কষ্ট পাবে সে কি কখনো ভেবে দেখেছে? তখন তুলসী তার বাবাকে ডাকে। হ্যাঁ, সেই হেডমাস্টার ধর্মরাজ, সেও ছেলে মেয়ের সাথে মিলে গাঁজাই বিক্রি করছিল। তবে তার বিক্রি করা প্রায় শেষের দিকে, মাত্র 2 প্যাকেট অবশিষ্ট আছে তার। দাদু অবাক হয়ে যায় যে পুরো ফ্যামিলি একই রকম। সে রীতিমতো ঝগড়া লাগিয়ে দেয়। ঝগড়া হয়তো আর একটু চলতো, কিন্তু ট্রেন ছাড়ার সময় হয়ে যাওয়াতে দাদু ট্রেনে উঠে পড়ে। যাওয়ার সময় বলে যায় এটা তো সবে শুরু, সে প্রত্যেককে দেখে নেবে। বৃদ্ধ দাদু লক্ষণের কাছে ফিরে আসে। সে লক্ষণকে জানায় ওখানকার লোকেরা তাকে লিকুইড দেয় না, খুব কম দেয়, তাই সে পালিয়ে এসেছে। এখন 2 দিন লক্ষণের সঙ্গে চুটিয়ে ড্রিঙ্কস করবে সে। তাছাড়া লক্ষণেরও তো এরকম কোনো মানুষ নেই। লক্ষণ জানায় তার মানুষ সে খুঁজে পেয়েছে। সে একজন টিচার এবং তার বাবা একজন হেডমাস্টার। খুব ভালো ফ্যামিলি। কিন্তু দাদু বলে এখানকার মেয়েরা ভালো নয়। সকালে আসার সময় সে একটা মেয়েকে গাঁজা বিক্রি করতে দেখেছে। এমন সময় শিবারু গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। সে লক্ষণকে বলে সামান্য রেলওয়ে পুলিশ হয়ে এত দাপট, সে আগে এই পোস্ট সম্পর্কে জানতোই না। যাই হোক, সে কি পেরেছে মদনকে বাঁচাতে? শিবারু তো অলরেডি মদনকে মেরে ফেলেছে। এটা শুনে চমকে ওঠে লক্ষণ। শিবারু হাতে আগুন নিয়ে লক্ষণের কপালে তিলক এঁকে দেয়। তবে তার মুখে কোনো আশীর্বাদ ছিল না, ছিল চ্যালেঞ্জ। পরদিন লক্ষণ তার দাদুকে প্ল্যাটফর্মে নিয়ে আসে তুলসীর সঙ্গে দেখা করাবে বলে। দাদু ভীষণ এক্সাইটেড, সেজে গুজে পোজ দিয়ে দাঁড়ায় সে। কিন্তু যখন তুলসী এসে তাকে সালাম জানায় তখন তুলসীর মুখ দেখেই চিনে ফেলে দাদু। প্রশ্ন করে কি বিক্রি করছিলে তখন? দাদুকে দেখেই তুলসী আর তার বাবা ট্রেন ছেড়ে যাওয়ার অজুহাতে পালিয়ে যেতে চায়, কিন্তু দাদু তুলসীর হাত টেনে ধরে। তারপর তুলসীর হাতের বই খুলে তার ভেতরে অনেকগুলো গাঁজার প্যাকেট দেখায় লক্ষণকে। তুলসী যে একজন টিচার এটা মিথ্যে নয়, তবে সে তার স্টুডেন্টদেরকে গাঁজা বিক্রি করার শিক্ষা দেয়। সব দেখে শুনে লক্ষণ যেন বিশ্বাসই করতে পারছিল না। সেই সময় তুলসী আর তার বাবা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এসআই এর স্ত্রী তার ছেলেকে বার্থডে উইশ করার জন্য কল করেছিল, কিন্তু ছেলে ফোন রিসিভ করেনি, তাই তার মন খারাপ। সে তার হাজব্যান্ডকে বকছিল যে তার আধিক্যতার কারণেই ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে তার ছেলেকে দেখা যায় বন্ধুদের সঙ্গে নেশা করতে। এরপর গাজার নেশায় বুঁদ হয়ে বাইক নিয়ে বাসায় ফিরছিল সে, কিন্তু রেলওয়ের পাশেই মাঝ রাস্তায় কন্ট্রোল হারিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে স্পটেই মারা যায় বেচারা। তার লাশটা সামনে রেখে আহাজারি করছে এসআই এর স্ত্রী, আর এসআই যেন বোবাই হয়ে গেছে। সেটা দেখে লক্ষণ লোকটাকে বলে তার ছেলের মৃত্যুর জন্য নেশা দায়ী নয়, বরং তার বাবাই দায়ী। তার বাবার দুর্নীতি তাকে মৃত্যু উপহার দিয়েছে। সেদিন যদি সে নেশাগ্রস্ত ছেলেদেরকে ছেড়ে না দিয়ে গাঁজা সাপ্লাইয়ের পেছনে সঠিক তদন্ত করত, তাহলে আজ তার ছেলেটা মরতো না। তাই তো প্রত্যেকের সঠিকভাবে দায়িত্বটা পালন করা উচিত। আজ পুলিশ অফিসারের অনেক টাকা আছে, কিন্তু তাতে লাভ কি? যে খরচ করবে সেই একমাত্র ছেলেই তো আজ পৃথিবীতে নেই। এরকম বেশ কিছু উচিত কথা বলে লক্ষণ সেখান থেকে চলে যায়, আর পুলিশ অফিসার কাঠ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। পরদিন শিবারু তার লোকজন নিয়ে শিলাবতী গাঁজা গাড়িতে তুলছিল। এগুলো সব কলকাতায় পাঠানো হবে। সেই সময় সেখানে এসআই গিয়ে পৌঁছায়। শিবারু জানায় যে সে এসআই এর ছেলের মৃত্যুর খবর শুনেছে, কিন্তু কাজের ব্যস্ততায় দেখা করতে আসতে পারেনি। সেই সাথে এটাও বলে দেয় যে আগামীকাল যেন সে এসে তার পেমেন্ট নিয়ে যায়। তখনই হঠাৎ এসআই একটা ফাঁকা শুট করে, তারপর গান তাক করে শিবারুর কপাল বরাবর। আজ সে ঘুষ নিতে আসেনি, এসেছে গাঁজা উৎপাদন এবং বিক্রির অপরাধে শিবারুকে গ্রেফতার করার জন্য। শিবারু তখন টিটকারি দিয়ে বলে ছেলে মারা যাওয়াতে তার সততা উপচে পড়ছে মনে হয়, কিন্তু এসব তো সে উৎপাদন করেনি, এগুলো তো কৃষকদের। সে অসহায় কৃষকদের দেখিয়ে দেয়। কৃষকরা স্বীকার করে নেয় যে এগুলো তাদেরই। তখন শিবারু কৃষকদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে বলে। তবে এসআই খুব ভালোভাবেই বুঝতে পারে যে শিবারু নিষ্পাপ কৃষকদের আড়ালে নিজের অপরাধ ঢাকতে চাচ্ছে। এবার তো সে বেঁচে গেল, কিন্তু পরবর্তীতে এসআই আসবে প্রমাণ নিয়ে, যেদিন শিবারুর কোনো উপায় থাকবে না। এই বলেই এসআই সেখান থেকে শিলাবতীর সকল পণ্য জব্দ করে থানায় নিয়ে যায়, সাথে কৃষকদেরকেও। রাস্তায় গাড়িতে থাকা অবস্থায় লক্ষণকে দেখতে পেয়ে তারা একে অপরকে রেসপেক্ট জানায়। এরপর থানায় গিয়ে শিবারুর সমস্ত পণ্যগুলোকে তালাবন্ধ করে এসআই সবাইকে নির্দেশ দেয় যে স্বয়ং এসপি আসলেও এই পণ্য যেন রিলিজ করা না হয়।
সেই রাতেই এসআই রাস্তায় একটা থেমে থাকা গাড়ি দেখতে পায়। ঘটনা কি সেটা জানার জন্য তার সাথে কনস্টেবলকে সেখানে পাঠায়। তো সেখানে একটা মেয়ে জানায় যে তারা মার্কেট থেকে ফিরছিল, কিন্তু হঠাৎ তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। ড্রাইভার চাকা ঠিক করছে আর মেয়েটা এবং আরেকটা ছেলে গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে। পাশে একজন বৃদ্ধ আর একজন মহিলা একটা ছোট্ট ছাগল নিয়ে বসে আছে। এমন সময় গাড়ি থেকে মালামাল নামাতে গিয়ে একটা ধারালো অস্ত্র নিচে পড়ে যায়। কনস্টেবল বুঝতে পারে এরা কোনো সাধারণ মানুষ নয়। সে চিৎকার করে স্যার বলে ডেকে ওঠে। অমনি মেয়েটা সেই অস্ত্র দিয়ে লাফিয়ে আঘাত করে কনস্টেবলকে। সাথে বৃদ্ধ সহ প্রত্যেকেই তাদের ভয়ঙ্কর মুভমেন্ট দেখায়। কেউ দড়ি দিয়ে গলা পেঁচিয়ে ধরে তো কেউ ছুরি দিয়ে আঘাত করে। মুহূর্তেই কনস্টেবল সেখানে পড়ে যায়। আর তারা সবাই মিলে জঙ্গলি জানোয়ারের মতো কনস্টেবলের গায়ে একের পর এক ছুরির আঘাত করতে থাকে। সেই সময় এসআই সেখানে গিয়ে তাদের দিকে গান ফায়ার করে। অমনি চোখের পলকে তারা এক একজন এক এক দিকে পালিয়ে যায়। এসআই বুঝতে পারে ওরা আশেপাশেই রয়েছে, কেউ গাছের আড়ালে কেউ বা গাছের ওপরে। এসআই টার্গেটবিহীন শুট করে, তাতে তাদের কোনো ক্ষতি হয় না। পরক্ষণেই ওদের মহিলা সদস্য সামনে আসে, যার সাথে থাকা ব্যাগে কি যেন নড়ছিল। এক নিমিষেই সে তার ব্যাগ থেকে বিষাক্ত সান্ডা বের করে ছুঁড়ে দেয়। তারপর এসআই কিছু বুঝে ওঠার আগেই ওরা চারদিক থেকে আঘাত করতে শুরু করে। রশি দিয়ে বেঁধে অসংখ্য ছুরির আঘাত করে। এইভাবেই ভয়ঙ্করভাবে মৃত্যু হয় এসআই এর। এতটা নিষ্ঠুরভাবে কেউ কাউকে হত্যা করতে পারে সেটা আপনার আমার কল্পনারও বাইরে। মৃত্যু নিশ্চিত করে তারা শিবরুর বাসায় যায়। এরা শিবরুর আত্মীয় ছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার আগে শিবরুকে বলে আবার প্রয়োজন হলে তারা আবার আসবে। তারা শিবরুর ঘনিষ্ঠ আত্মীয়, এই আত্মীয়তা কখনো ভাঙবে না। এরপর তারা সেই বন্দি মেয়ে গঙ্গাকে আশীর্বাদ করে চলে যায়। পরদিন এসআই এর লাশ পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে তার স্বামীর অসততার কারণেই তার ছেলেকে মরতে হলো, আর সততার কারণে মরতে হলো তাকে নিজেই। এখন সে কিভাবে বাঁচবে? লক্ষণ সবকিছু দাঁতে দাঁত চেপে দেখতে থাকে। অন্যদিকে শিবরও এসিপির সঙ্গে কথা বলেছে। তার পণ্য আজ রাতেই থানা থেকে ছেড়ে দেবে। তাই তার লোকেদেরকে নির্দেশ করে তারা যেন পণ্যগুলো নিয়ে কলকাতায় আসে। এসিপির নির্দেশে শিবরর লোকেরা থানা লুট করে সকল পণ্য এবং কৃষকদেরকে নিয়ে যায়। তারপর কৃষকদের নামে লুট চালানো হবে থানায়। কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে নিয়ে শিবারুর লোকেরা মেরে ফেলে। লক্ষণ এসব কথা কনস্টেবলের মাধ্যমে জানতে পারে, কিন্তু তার কিছুই করার ছিল না। শিবারুর লোকেরা যখন মাল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন প্রচণ্ড বৃষ্টি হয় এবং ভূমিধসে রাস্তা ব্লক হয়ে যায়। শিবারুর লোক পাইডি শিবারুকে এই সমস্যার কথাটা জানায়। তখন শিবারু বলে এই সময় একটা মালবাহী ট্রেন যাবে কলকাতার উদ্দেশ্যে, সব মাল যেন ট্রেনে পার করা হয়। পাইডি তখন একটু ভয় পেয়ে যায় যে ট্রেন তো তাদের এলাকা দিয়েই যাবে, কিন্তু শিবরুর ধমক খেয়ে সে চুপ হয়ে যায়। সব মাল ট্রেনে উঠানো হয়। এই ইনফরমেশন পায় লক্ষণ। এবার আর তাকে থামায় কে? রেলওয়ে স্টেশন মানেই তো তার রাজত্ব। সে একটা বড় হাতুড়ি নিয়ে নিজের রেলওয়ের নাট খুলতে থাকে আর কন্ট্রোল রুমে ফোন করে জানায় যে রেল লাইনে ত্রুটি হয়েছে। তারপর একটা লাল ফ্ল্যাগ হাতে নিয়ে ট্রেনটা থামিয়ে দেয়। নিজের হাতের বড় হাতুড়ির আঘাত করে ট্রেনের ভেতরে বিভিন্ন বগিতে চেক করতে থাকে। শিবরুর মালের বগিতে হাতুড়ি বসাতেই সে বুঝে যায় এটাতেই গাঁজা আছে। ব্যাস, জোর করে আঘাত করে তালা ভেঙে ফেলে সে, আর সাথে সাথেই পণ্যগুলো নিচে পড়তে থাকে। নাইডু সন্ন্যাসীরা শিবরুকে বিষয়টা জানালে শিবরু সেখানেই লক্ষণকে মেরে ফেলতে বলে। এরপর সেই লাশ ওই ট্রেনে করেই কলকাতায় আনতে বলে। কিন্তু নাইডু সন্ন্যাসীর লোকেদেরকে লক্ষণ ইচ্ছে মতো পেটাতে থাকে, কখনো কাঠের চাকা আগুনে পুড়িয়ে, আবার কখনো লাঠি বা হাতুড়ি দিয়ে। নাইডু সন্ন্যাসী তাদের আরও লোকজনকে ফোন করে আসতে বলে। এবার তাদের লোকবল দেখে নাইডু শিবরুকে ফোন করে বলে যে লক্ষণকে তারা 2 মিনিটের মধ্যেই শেষ করে দেবে, এক টুকরো মালও ফেলে যাবে না তারা। কিন্তু ঘটনা হয়ে যায় তার উল্টো। লক্ষণ তাদের সবাইকে এমন মারধর করে যে সবাই ভয়ে আর লক্ষণের দিকে এগোয় না। তারা সবকিছু ফেলে সেখান থেকে পালিয়ে যায়। ফাইট শেষে নাইডুর ফোনে কল করে শিবরু, জানতে চায় লক্ষণের অধ্যায় শেষ হয়েছে কিনা। কিন্তু ফোনটা রিসিভ করে লক্ষণ। সে বলে শিবরুর বিজনেস ততদিন চলেছে যতদিন লক্ষণ ছিল না। এখন লক্ষণ আছে, তার মানে শিবরুর বিজনেস থাকবে না। শিবরু এবার রেগে এসপিকে ফোন করে। সে বলে যাই হয়ে যাক না কেন তার মাল সে ফেরত চায়। এসপি তাকে চিন্তা করতে নিষেধ করে। মৃত এসআই এর জায়গায় নতুন এসআই এসেছে। সেও আগের এসআই এর মতো দুর্নীতিতে ভরপুর। আর রেলওয়ে, পুলিশ, ড্রাগস বা মাদক যাই ধরুক, সেগুলো তো থানাতেই জমা দিতে হবে। এটাই তো আইন। এবার আমরা নতুন এসআইকে দেখতে পাই। লোকটা আর কেউ নয়, মুভির প্রথমে দেখানো সেই ফানেন্দ্র ছিল। সেও এখানে ট্রান্সফার হয়ে এসেছে। তো ফানেন্দ্র রেলওয়ে পুলিশের কার্যালয়ে গিয়ে রেলওয়ে এসআই এর চেয়ারে বসে। তখনই সেখানে নাম দেখতে পায় লক্ষণ ভেরি। নাম দেখেই সে চমকে ওঠে। লক্ষণ ভেরি তো সেই যে তাকে রীতিমতো যমের দর্শন করিয়ে এনেছিল।
ঠিক সেই মুহূর্তে অফিসে আসে লক্ষণ। এসেই ফানেন্দ্রকে দেখে স্বাভাবিক কথাবার্তা শেষ করে। তারপর ফানেন্দ্র লক্ষণের কাছে সাইন চায় পণ্যগুলো থানায় নিয়ে যাওয়ার জন্য। লক্ষণ তখন অবাক হয়ে বলে, কিসের পণ্য? সে তো কোনো পণ্য জব্দ করেনি। এসআইকে এই খবর কে দিল? ফানেন্দ্র তাকে নাটক বন্ধ করে পণ্যগুলো দিয়ে দিতে বলে, কিন্তু লক্ষণ জানায় সে গত রাতে ড্রিঙ্কস করেছিল, সে তো ডিউটিতেই ছিল না। ফানেন্দ্র তখন স্টেশনে চেক করেও কিচ্ছু পায় না। যাওয়ার সময় সে শিবুরুকে ফোন করে জানায় যে তারা পণ্য পায়নি। স্টেশনের প্রত্যেকটা ইঞ্চি চেক করেও তারা গাঁজার একটা প্যাকেটও খুঁজে পায়নি। এরপর সে শিবুরুকে পরামর্শ দেয় লক্ষণের সঙ্গে ডিল করে নিতে, কারণ লক্ষণের কাজই হলো তাদের ঝামেলা তৈরি করা। সে ৮-১০টা অফিসারের মতো নয়। এদিকে লক্ষণ খবর পায় তার দাদু গ্রামের মহিলাদের সাথে ঝামেলা করেছে। লক্ষণ দাদুকে ঝামেলা মিটিয়ে আনার সময় গ্রামের অনেক লোক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়, যারা কিনা গত রাতে লক্ষণের হাতে মার খেয়েছে। আর তাদের সবার সামনে এসে দাঁড়ায় তুলসী। তুলসী বলে, লক্ষণ এই গ্রামের রংটাই নষ্ট করে ফেলেছে, এখন তাদের পণ্য ফেরত দিক। তখন লক্ষণ তুলসীর ব্যবহার করা চুলের ক্লিপ, চকলেটের কাগজ এসব জিনিস তার দাদুর মাধ্যমে তুলসীকে ফেরত দেয়, যেগুলো তুলসী একে একে রেলওয়ে স্টেশনে ফেলেছিল। দাদু সেগুলো নিয়ে তুলসীকে ডাস্টবিনে ফেলে দিতে বলে। তারপর লক্ষণরা সেখান থেকে চলে যায়। পরদিন লক্ষণের অফিসের সামনে শিবারু এসে প্রচন্ড জোরে হর্ন বাজাতে থাকে। লক্ষণ বেরিয়ে এসে দেখে শিবারুর সাথে অনেকেই আছে। সে জানতে চায় ঘটনাটা আসলে কি। তখন শিবারু বলে সে তার পণ্য ছাড়াতে এসেছে। লক্ষণ জানতে চায় কোন পণ্য। তখন শিবারু বলে গাঁজা, যেটা সে ট্রেনের মাধ্যমে ট্রান্সফার করতে চেয়েছিল। এই কথা বলা মাত্রই ট্রেনের মাধ্যমে স্মাগলিং এর অপরাধে শিবারুকে গ্রেফতার করে লক্ষণ। তাকে আটকানোর পর এসিপি আসে তাকে ছাড়ানোর জন্য। তার দাবি শিবারু কোনো অন্যায় করেনি। কে বলেছে সে স্মাগলিং এর সঙ্গে জড়িত? লক্ষণ উত্তর দেয় এটা শিবারু নিজেই স্বীকার করেছে। এবার এসপি শিবারুকে পরামর্শ দেয় এসব অস্বীকার করার জন্য, না হলে জল অনেক দূর গড়াতে পারে, এটা বড় ইস্যু হয়ে উঠতে পারে। বাধ্য হয়ে শিবারু স্বীকার করে নেয় যে সে কিচ্ছু করেনি, সে কিছু জানেও না। এবার লক্ষণ তাকে ছেড়ে দেয়। তার মানে প্রমাণ হয়ে গেল লক্ষণ কোনো পণ্য জব্দ করেনি। শিবারু যাওয়ার সময় লক্ষণ চমকে দেওয়ার মতো খবর দেয় তাকে। সেদিন আসলে ভূমিধসে রাস্তা ব্লক হয়নি, রাস্তা ব্লক করেছিল লক্ষণ নিজে প্ল্যান করে। যেদিন এসআইকে শিবারু মেরেছে সেই দিনই লক্ষণ প্রতিজ্ঞা করেছে শিবারুর বিজনেস সে শাটডাউন করেই ছাড়বে। আর এখন সে শুধু তার রেলওয়ে স্টেশন নয়, পুরো শহরটাকেই কন্ট্রোল করবে। ফেরার পথে শিবারু ফরেস্ট অফিসারকে ফোন করে। তাকে নির্দেশ দেয় গত রাতে যদি কোনো লরি জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে থাকে তাহলে সে যেন সেগুলোকে ধরার ব্যবস্থা করে। এদিকে লক্ষণ তার দাদুর সঙ্গে রোজকারের মতো ঝগড়া করছিল, তবে সেটা মজার ঝগড়া। তখনই একজন মহিলা এসে দাদুকে খাবার দিয়ে যায়। দাদুর নতুন প্রেমিকা। মেলা উপলক্ষে দাদুর জন্য মজার মজার খাবার তৈরি করে এনেছে। সন্ধ্যায় তারা দেখাও করবে। এমন সময় তুলসী লক্ষণকে ফোন করে ডিনারে দাওয়াত করে। সে জানায় এটা মেলার মৌসুম, সেই উপলক্ষে তার বাবা তাদেরকে আসতে বলেছে। কিন্তু লক্ষণ তাকে বিশ্বাস করে না, তাই তুলসীর বাড়িতে দাওয়াতে যাবে না বলে সে ফোনটা রেখে দেয়। কিন্তু সমস্যা বাধে রাতে খাবার টেবিলে। দাদু তার গার্লফ্রেন্ডের তৈরি করা খাবার লক্ষণের সঙ্গে শেয়ার করবে না, কিন্তু লক্ষণের তো বেশ খিদে পেয়েছে, তাই সে চলে যায় তুলসীর বাড়িতে। তুলসী বাইকের শব্দ শুনেই বুঝতে পারে লক্ষণ এসেছে। লক্ষণ জানতে পারে সে আসবে না জেনে তুলসীর বাবা আগেই মেলাতে চলে গেছেন। তার মানে এটাই ভালো সময়। কথা না বাড়িয়ে খাবার শুরু করা যাক। তুলসী তাকে বিভিন্ন ধরনের খাবার দেয়। এর মধ্যে একটা ছিল মাশরুম, যেটা স্পেশালি তৈরি করে দিয়েছে শিবারুর লোকেরা। এই মাশরুমের সাথে নেশার দ্রব্য মেলানো আছে। লক্ষণ খুব মজা করে সব খাবার খেতে শুরু করে। আর এই সব কিছু আড়াল থেকে লুকিয়ে দেখছিল নাইডু এবং তার লোকেরা। লক্ষণ যখন খাবার খেয়ে নেশার ঘরে ডুব দেয় তখন নাইডুদের কথা মতো তুলসী লক্ষণের সাথে কথা বলে। কথার ফাঁকে জানতে চায় যে জব্দ করা ওই গাঁজাগুলো কোথায় রেখেছে। যেহেতু গ্রামের কেউই ভালো না সেহেতু মালগুলো তো খুব সাবধানে রাখতে হবে। লক্ষণ তখন নেশার ঘরে ট্রেনের পুরনো বগির কথা বলে। সাথে সাথেই নাইডু এবং তার লোকেরা ট্রেনটার পুরনো বগিতে যায়। সেখানে গিয়ে তারা রীতিমতো থ হয়ে যায়, কারণ নাইডুর ছেলে নাইডুর প্রেমিকার সাথে সেই বগিতেই সময় কাটাচ্ছিল। নাইডু তাদের দুজনকেই বকে দেয়। এদিকে তুলসী তার বাবার কাছ থেকে জানতে পারে যে কোনো বগিতেই মাল পাওয়া যায়নি। কথা শেষ করে তুলসী পেছনে তাকিয়ে দেখে লক্ষণ নেই। খুঁজতে খুঁজতে তাকে পেয়ে যায় মেলায়। সেখানেও নাচ গান এবং আনন্দের মাঝে তুলসী লক্ষণের কাছ থেকে জানার চেষ্টা করে যে মালগুলো সে কোথায় রেখেছে। দুঃখের বিষয় কোনো ক্লুই সে বের করতে পারে না। ওদিকে ফরেস্ট অফিসার গিয়ে দেখা করে শিবারুর সাথে। এবার আর শুধু ঘুষে কাজ হবে না, লাভের ভাগ দিতে হবে। কারণ একটা ভিডিওতে একটা লরি জঙ্গলের এরিয়াতে দেখা গেছে, তাও আবার টাইগার জোনে, যেখানে পৌঁছে জীবন নিয়ে ফিরে আসা প্রায় অসম্ভব। তাই এত বড় রিস্ক নিতেও অবশ্যই লাভের শতকরা নির্দিষ্ট শেয়ার চায় সে। কিন্তু এটা বলে পেছনে তাকাতেই সে দেখে শিবারু অলরেডি গাড়ি নিয়ে বেরিয়ে গেছে।
এবার আমরা সেই বৃদ্ধকে দেখি, যে বৃদ্ধের দল এসআইকে নির্মমভাবে হত্যা করেছিল। বৃদ্ধ পাইডির থেকে লক্ষণের কার্যক্রম সম্পর্কে জানতে পারে। বৃদ্ধ বলে, এত কিছু হয়ে গেছে অথচ তাকে জানানো হয়নি। আজই সে শিবারুর সাথে লাঞ্চ করবে। অন্যদিকে তুলসী আর তার বাবা রাতের অন্ধকারে একটা লোককে অনেক টাকা দেয়। বিনিময়ে 6 রাউন্ড লোডের একটা বন্দুক নেয় তুলসী। লোকটা চলে যাওয়ার পর তুলসী পেছনে ঘুরতেই লক্ষণকে দেখতে পায়। লক্ষণ জানতে চায় এসবের মানে কি, তারা আবার কি করতে চাচ্ছে। জোর করে বন্দুকটা কেড়ে নিয়ে জানতে চায় তারা কাকে খুন করতে চাচ্ছে। তখন তুলসী চিৎকার করে বলে, শিবারুকে মারতে চায় তারা। লক্ষণ যেন তার কথা বিশ্বাসই করতে পারছে না। তুলসী কেন শিবারুকে মারতে চায়? তখন আমরা জানতে পারি শিবারু জোর করে বিয়ে করার জন্য যে গঙ্গা মেয়েটাকে আটকে রেখেছে সেটা তুলসীর বোন। ছোটবেলা থেকেই শিবারু তার পেছনে পড়ে আছে। বড় হওয়ার পর যখন ধর্মরাজ মেয়ের বিয়ের ব্যবস্থা করে সেদিন শিবারু বরের হাত কেটে ফেলে। তারপর গঙ্গাকে জোর করে তুলে নিয়ে যায়, কারণ শিবারুই হবে তার হাজবেন্ড। সেদিন তুলসী আর তার বাবা কিছুই করতে পারেনি, তাই তারা একটা গ্যাং ঠিক করে শিবারুকে মারার জন্য। সেই গ্যাংটা তাদের কাছে 5 লাখ টাকা চায়। সেই টাকা জোগাড় করার জন্যই তারা পুরো পরিবার মিলে গাঁজা বিক্রি করতে শুরু করে। গাঁজা বিক্রি করে তারা ইতোমধ্যে 3 লাখ টাকা জমিয়েছে। বাকি 2 লাখ যদি তাদের পণ্য কলকাতায় পৌঁছতো তাহলেই পেয়ে যেত, কিন্তু এখন সেটাও আটকে দিয়েছে লক্ষণ। এখানে যে অফিসার সৎ থাকতে চেয়েছে তাকেই মরতে হয়েছে। লক্ষণও মরত যদি শিবারুর হাতে পণ্যগুলো পৌঁছে যেত, অর্থাৎ মাল পাওয়ার আগ পর্যন্তই তার বেঁচে থাকা। তাই তুলসীরা এখন হাতে বন্দুক তুলে নিতে বাধ্য হয়েছে। এছাড়া আর কোনো উপায় নেই তাদের, কারণ মেলার শেষ দিন শিবারু গঙ্গাকে বিয়ে করতে চেয়েছে। এই সব কথা শুনে লক্ষণ সত্যিই চমকে যায়। সেই রাতে লক্ষণ রাস্তা দিয়ে ফেরার সময় সেই বৃদ্ধ এবং সেই বিষাক্ত সান্ডাওয়ালা মহিলার দেখা পায়। সেদিন এসআইদের সাথেও যেরকমটা ঘটেছিল আজকে লক্ষণের সাথেও ঠিক তেমনটাই ঘটে। মুহূর্তেই ভোলা ভালা দেখতে মানুষগুলো ভয়ঙ্কর হয়ে লক্ষণের উপর আক্রমণ করে, কিন্তু এসআইকে যেভাবে চারিদিক থেকে টেনে চেপে ধরেছিল সেভাবে ধরার পর লক্ষণ তাদেরকে উল্টো আঘাত করে। তাদের প্রত্যেককে কৌশলে পরাস্ত করতে থাকে লক্ষণ। মেয়েটাকে তো একের পর এক চড় মারতে শুরু করে। এরই মাঝে ব্যাগ থেকে পোষা ষান্ডাটাকে বের করে ছুঁড়ে মারে আরেক মহিলা। ষান্ডাটা পেছন থেকে কামড়ে ধরে রাখে লক্ষণকে। ততক্ষণে সেই টাইগার জোনে একাই পৌঁছে যায় শিবারু। অনেক খুঁজে যখন সে হতাশ, তখনই একটা লরি দেখতে পায় জঙ্গলের ভেতর, কিন্তু লরি পুরো ফাঁকা ছিল, তাতে এক প্যাকেট গাঁজার চিহ্নও ছিল না। সে হতাশায় চিৎকার করে ওঠে, তারপর ফিরে আসে নিজের আস্তানায়। সেখানে জানতে পারে তার বৃদ্ধ আঙ্কেল আগামীকাল তার সঙ্গে লাঞ্চ করবে। তার মানে লক্ষণের কথা শুনে সে লক্ষণকে মারার মিশনে আজ রাতে এসেছে। এই ঘটনা জানার পর শিবারু নাইডুদের উপর ভীষণ রেগে যায় যে তারা কেন এই ব্যাপারে তাকে জানিয়েছে। এখন তারা যদি লক্ষণকে মেরে ফেলে তাহলে তো মালগুলো সে কোথায় লুকিয়ে রেখেছে সেটা কখনো জানাই যাবে না। কিন্তু শিবারুর ধারণা ভুল ছিল। শিবারুর আত্মীয়রা লক্ষণকে মারবে কি? লক্ষণ নিজেই বৃদ্ধের গ্রুপকে এমন মৃত্যু দেয় যেরকম মৃত্যু তারা অন্যদেরকে দিত। সান্ডাওয়ালা মহিলার মাথা গাড়ির সাথে ধাক্কা দিতে দিতে মারে। বৃদ্ধকে তারই গাড়ির সাহায্যে ঝুলিয়ে মারে। একজনকে ভারী বস্তু দিয়ে আঘাত করে তার দাঁত ফেলে দেয় সবগুলো। তারপর দলে থাকা ওই মেয়েটাকে তার হাতের ওই ছুরি দিয়েই আঘাত করে মেরে ফেলে। এভাবে সবাইকে কঠিন মৃত্যু উপহার দিয়ে রক্তমাখা শরীরে লক্ষণ পৌঁছে যায় শিবারুর আস্তানায়। এই প্রথম সে এখানে আসলো। তার জুতোর সাথে লেগে থাকা রক্তের দাগ লেগে যায় ফ্লোরে। তারপর হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে খেতে বসে লক্ষণ, যে খাবারগুলো কিনা শিবারুর আঙ্কেলদের জন্য তৈরি করে রাখা হয়েছিল। তাকে দেখে শিবারু একেবারে হতবাক হয়ে যায়। সে বারবার জানতে চায় লক্ষণ ওই লোকগুলোর সাথে কি করেছে। তখন লক্ষণ বলে, শিবারুর আঙ্কেলের বয়স হলেও সে খুব অ্যাক্টিভ। এটা বলেই সে তার ফেলে দেওয়া দাঁতগুলো শিবারুর হাতে দেয়। সব বুঝতে পেরে শিবারু চিৎকার করে ওঠে। তার চিৎকারে তার সব লোকেরা ভারী অস্ত্র বের করে লক্ষণকে মারার জন্য। কিন্তু যে কিনা প্রথমে তার উপর অ্যাটাক করতে আসে লক্ষণ বসে থাকা অবস্থাতেই তাকে মারাত্মকভাবে উল্টে ফেলে দেয়। আর সেটা দেখে বাকিরা ভয় পেয়ে যায়। একজন তো হাত ধোয়ার পানি এনে দেয় লক্ষণকে। লক্ষণ হাত ধুয়ে শিবারুকে বলে, মানুষ বিয়েতে বা তার অনুষ্ঠানে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে, কিন্তু শিবারু তো উল্টো, সে মানুষকে মার্ডার করার জন্য আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে নিয়ে আসে। এরই মাঝে আরো একজন অ্যাটাক করতে আসে লক্ষণকে, কিন্তু লক্ষণ তারও 12টা বাজিয়ে দেয়। ফাইট করতে করতে লক্ষণ বলে সে অনেক জায়গায় ট্রান্সফার হয়েছে, আর প্রত্যেক জায়গায় শিবারুর মতো লোকদেরকে পেয়েছে সে। তাদের প্রত্যেককে লক্ষণের ট্রান্সফার হওয়ার আগে হয় জেলে ভরেছে, নয়তো মৃত্যু উপহার দিয়েছে। এবার লক্ষণ চলে যাওয়ার জন্য পা বাড়ায়, তবে যাওয়ার আগে তুলসীর বোন গঙ্গাকে শিকলে বাধা দেখে সে বড় হাতুড়ি তুলে নেয় আর তার পায়ের লোহার শিকলের তালাটা ভেঙে ফেলে। তারপর গঙ্গাকে বাড়ি ফিরতে বলে। সেটা দেখে শিবারু ভীষণ ক্ষেপে যায়। সে আবারও তার লোকেদেরকে লক্ষণের উপর আক্রমণ করতে বলে। এবার লক্ষণ 3 জনকে সে শিকল দিয়ে বেঁধে ফেলে
আর শিকলের অন্য প্রান্তে বাঁধে শিবারুর হাত। যখন তিনজন একসাথে নিচে পড়তে থাকে তখন অন্য প্রান্তে থাকা শিবারুর হাত বাঁধা থাকায় সে ঝোঁক সামলাতে পারে না। বেচারা প্রায় রডের ওপর পড়ে মরতেই যাচ্ছিল, কিন্তু অল্পের জন্য বেঁচে যায়। অবশ্য লক্ষণ তাকে এখন মারতেও চায় না। সে ঘন্টা বাজাতে বাজাতে শিবারুর কপালে গিয়ে তিলক এঁকে দেয়, ঠিক যেরকমটা শিবারু একসময় লক্ষণকে দিয়েছিল। এবার লক্ষণ তাকে বলে যদি শিবারু পুরুষ হয় তাহলে লক্ষণকে মেরে ফেলে যেন মেয়েটাকে বিয়ে করে। তারপর দুটো সিগারেট একবারে ধরিয়ে অ্যাটিটিউড বয় লক্ষণ সেখান থেকে গঙ্গাকে নিয়ে চলে যায়। বেচারা শিবারু এতটা অপমানিত হয়তো সে কখনোই হয়নি। রাগে শোকে চিৎকার করে উঠে সে। লক্ষণ গঙ্গাকে নিয়ে তুলসীদের বাড়িতে দিয়ে আসে। তুলসীর বাবা মেয়েকে দেখে ভীষণ খুশি হয়। তুলসী এসে তার বোনকে জড়িয়ে ধরে। ধর্মরাজ কৃতজ্ঞতা জানিয়ে বলে লক্ষণ তার কোনো কাছের আত্মীয় না হয়েও যা করলো সেটাই যথেষ্ট। তখন লক্ষণ বলে ওঠে কে বলেছে সে আত্মীয় নয়, সে তো তার ছোট মেয়ের জামাই। তুলসী সেটা শুনে লজ্জা পেয়ে যায়। লক্ষণ সবাইকে এক হতে বলে ঘরের বাইরে যায়, কিন্তু সিগারেট ধরানোর জন্য ফায়ার বক্সটা খুঁজে পায় না। তখনই তুলসী এসে তার সিগারেটটা ধরিয়ে দেয়, আর তারপর তারা কল্পনার প্রেমের জগতে হারিয়ে যায়। পরদিন কলকাতা থেকে পাত্রের লোকেরা আসে শিবারুর কাছে। শিবারু রেগে বলে সে তো কথা দিয়েছে 2 দিনের মধ্যেই কলকাতায় মাল পৌঁছাবে। লোকটা তখন লক্ষণের ব্যাপারেও সবকিছু জানতে পারে। লক্ষণ কোথায় মাল রেখেছে তারা খুঁজে পাচ্ছে না, শুধু একটা ফাঁকা লরি জঙ্গলে পড়ে আছে। সব শুনে লোকটা সবাইকে নিয়ে জঙ্গলে যায় লরি পর্যবেক্ষণ করতে। তারপর টায়ারের সাথে লেগে থাকা কালো মাটি দেখে বুঝতে পারে লক্ষণ মাল অন্য জায়গায় রেখে শুধু লরিটা এখানে পার্ক করে রেখেছে। মাল ট্রান্সফারের দিন বৃষ্টি হওয়াতে লরিতে কাদা লেগে আছে, তবে সেই মাটি কালো। আর এখানকার মাটি তো লাল, তার মানে কালো মাটি যেখানে আছে সেখানেই তাদের মাল রয়েছে। তাই তারা আর দেরি না করে কালো মাটির জায়গায় যায়। সেখানে বাইনোকুলারের সাহায্যে একটা নির্জন ঘরে শিবারুর স্ট্যাম্প ব্যবহার করা মাল দেখতে পায়। সবাই তো মহা খুশি। মাল উদ্ধার করতে তারা পানি ডিঙিয়ে সেই ঘরে প্রবেশ করে। তখনই ভেতরে থাকা একটা লোক একে একে তাদেরকে শুট করতে থাকে। এটা ছিল লক্ষণের দাদু হনুমান ভেরি। সে একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার। যুদ্ধের সময় সে 25 পাকিস্তানিকে একাই মেরেছিল এবং সরকার থেকে জিতে নিয়েছিল প্রেসিডেন্ট পদক। সবাই তার কথা শুনে হতভম্ব হয়ে যায়। কে জানতো বৃদ্ধ নিজেই এক ইতিহাস। তবে লক্ষণের দাদু কোনো কথা না বলেই শুট করতে থাকে এবং তার প্রত্যেকটা টার্গেট সাকসেসফুল। সব গুন্ডারা তার রাইফেলের হাত থেকে বেঁচে পালাতে শুরু করে। এমন সময় লক্ষণ তার দাদুকে ফোন করলে দাদু বলে ওরা মাল নিতে এসেছে আর সে তাদের সঙ্গে যুদ্ধ করছে। এতে লক্ষণ ভয় পেয়ে যায় যে তার দাদু তাকে বিষয়টা আগে কেন জানায়নি। তখন তার দাদু বলে সে নিজেও একজন সোলজার, সে কেন লক্ষণকে ইনফর্ম করতে যাবে। এখন সে যুদ্ধে আছে, তাই কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। এই বলেই সে ফোনটা রেখে দেয়। লক্ষণ সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু সে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় কলকাতার পাত্র, যার নাম আমরা পুরো মুভিতে শুনেছি। কিন্তু এই প্রথম এই ভয়ঙ্কর মাফিয়াকে আমরা দেখতে পাই। পাত্র সেখানে পৌঁছেই লক্ষণের দাদুকে শুট করে দেয়। তারপর শিবারুর সাথে এক হয়ে ভেতরে যায়। সেখানে তারা লক্ষণের দাদু তখনও মারা যায়নি, তাই তারা একটা উত্তপ্ত ছুরির আঘাতে তাকে মেরে ফেলে। এরপর তাদের বহুল প্রত্যাশিত মাল উদ্ধার করে। এরই মাঝে লক্ষণ সেখানে পৌঁছে তার দাদুকে মৃত অবস্থায় দেখতে পায়, আর পুরো ঘরকে দেখে শূন্য। তার দাদুর হাতে টেপ রেকর্ডার অন করে সে দাদুর ইমোশনাল শেষ কথাগুলো শুনতে পায়। লক্ষণের বাবা মা মারা যাওয়ার পর সে ইচ্ছাকৃতভাবে রিটায়ার্ড নিয়েছিল, শুধুমাত্র লক্ষণকে সময় দেবার জন্য। সে তাকে বিয়ে করতে দিতে চাইতো না, কারণ তার মনে হতো তাদের মাঝে দেওয়াল সৃষ্টি হবে। কিন্তু বৃদ্ধের কাছে লক্ষণই তার দুনিয়া ছিল। কিন্তু এখন আর লক্ষণের বিয়েতে কেউ বাধা দিতে আসবে না। এসব শুনে লক্ষণের মনটা খারাপ হয়ে যায়। এরপর আমরা মেলা দেখতে পাই। সেখানে পূজা উদযাপনে যে যার মতো নাচছে। শিবারু আর পাত্রাও সেখানে অনেক মজা করছিল। পাশে দাঁড়িয়ে গ্রামবাসী তাদেরকে দেখছে তুলসীর পরিবারও। হঠাৎই শিবারুর নির্দেশে শিকলে ঝোলানো কাউকে উপরে তোলা হয়। এটা ছিল লক্ষণ। যখন সে দাদুর টেপ রেকর্ডার অন করে ইমোশনাল হয়ে গিয়েছিল, তখনই তারা লক্ষণকে পেছন থেকে আঘাত করে দুর্বল করে ফেলে। লক্ষণের এই অবস্থা দেখে তুলসী আঁতকে ওঠে। এ সময় শিবারু তার লোকেদেরকে দিয়ে সাজানো একটা ষাঁড় নিয়ে আসে। সে আগে এই ষাঁড়কে বলি দেবে, তারপর বলি দেবে লক্ষণকে। যখন সে ষাঁড়কে বলি দেওয়ার জন্য ধারানো অস্ত্র তোলে, অমনি ষাঁড়টা ক্ষেপে একেবারে পাগলের মতো হয়ে যায়। এতগুলো লোকও ষাঁড়টাকে সামলে রাখতে পারছিল না। সে দৌড়ে গিয়ে লক্ষণের ঝোলানো শিকলের অপর প্রান্তে ভাড়া সরিয়ে দেয়। এতে লক্ষণ নিচে নেমে পড়ে। শুরু হয় আরেক ধাপ ফাইট। এক পর্যায়ে সকল গুন্ডাদেরকে মারা শেষ হলে শিবারু আর পাত্র এক হয়ে তার উপর আক্রমণ করে। লক্ষণের অবস্থা তখন অনেক খারাপ ছিল। তারপরেও তারা লক্ষণের শক্তির সঙ্গে পেরে ওঠে না। সে ওই গাজার বস্তার দিকে একটা তীর ছুঁড়ে মারে।
তীরের মাথায় লাগা আগুনের কারণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। চোখের সামনে এত বড় ক্ষতি দেখে পাত্রা আর শিবারু পাগলের মতো হয়ে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু লক্ষণের আঘাতে এরই মাঝে প্রাণ হারায় পাত্রা। আর তারপর ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে শিবারুর। এখানে শিবারু আর পাত্রার মাফিয়া কার্যক্রমের শিকড় উপড়ে ফেলে সে। এই ঘটনার 6 মাস পর লক্ষণের অন্য জায়গায় ট্রান্সফার হয়। শিবারুর লোক পাইডি এখন ভিক্ষা করে। সে জানতে চায় লক্ষণ কি একেবারেই চলে যাচ্ছে। লক্ষণ জবাব দেয় রেলওয়ে পুলিশ হিসেবে চলে যাচ্ছে, তবে এই এলাকার জামাই হিসেবে সে আজীবন রয়ে যাচ্ছে। তারপর দেখা যায় সে তার স্ত্রী তুলসীকে নিয়ে ট্রেনে উঠছে। তখন তাকে ফোন করে অফিসার অজিত। লক্ষণ বলে তার জন্য এই এলাকা পরিষ্কার হয়ে গেছে ঠিকই, তবে নতুন মিশন রেডিও আছে, আর সেটা অপেক্ষা করছে কোন্ডাবেডুতে। লক্ষণ জানায় সে বিয়ে করে ফেলেছে। এখন সে হানিমুন নিয়ে 3 মাস ব্যস্ত থাকবে, তাই পরবর্তী মিশন হবে 3 মাস পর। এই ইনফরমেশনের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। নতুন মিশনের কথা উল্লেখ করার মাধ্যমে কিন্তু আমাদেরকে এই মুভির দ্বিতীয় পার্টের একটা আভাস দেওয়া হয়েছে। তো আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এই মুভির দ্বিতীয় পার্ট রিলিজ হওয়ার সাথে সাথেই সেটার গল্প আপনাদের জন্য নিয়ে চলে আসবো। তবে ততদিন আপনারা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এনজয় করতে থাকুন। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।